ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ injurious to health. It causes cancer. বিভিন্ন গল্পের সমাহার নিয়ে আমাদের নিবেদন 99.8 গপ্প এফএম। আমাদের আজকের বিশেষ গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি তারানাথ তান্ত্রিক অবলম্বনে লেখিকা সাচির কলমে তারানাথ তান্ত্রিক ও মোহিনী। আজকে গল্পের সূত্রধার আরেকটি বিশেষ চরিত্রে আমি বর্ণিশা। শুরু হচ্ছে আজকের গল্প, শুনতে থাকুন। আজ দিন কয়েক হলো মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে, কখনো জোরে কখনো টিপটিপ করে। কথায় আছে, ব্যাঙ ডাকলেই কলকাতার পথে বন্যা হয়ে যায়। বস্তুতই এত ভারী বৃষ্টিতে রাস্তায় কোথাও হাঁটু জল, কোথাও কোমর অবধি জল, কোথাও বের হবার জোই নেই। জলের গুণগত মান নিয়ে আলোচনার প্রয়োজন নেই। রাস্তায় বাস নেই বললেই চলে। রিক্সাওয়ালাগুলোও এই মৌকা বুঝে দ্বিগুণ তিনগুণ ভাড়া হাঁকছে। ফলে অফিস যাওয়া আজকাল একটা ঝক্কি হয়ে দাঁড়িয়েছে। আজ অবশ্য সেই ঝামেলা থেকে মুক্ত, রোববার কিনা। কিন্তু ম্যারম্যারে দিনটা সকাল থেকে কোনো মতে কাটিয়ে নিলেও বিকালটা যেন আর কাটতেই চায় না। অবশেষে তিতি বিরক্ত হয়ে উঠেই পড়লাম। বৃষ্টি সামান্য ধরে আসতেই জামাখানা বদল করে প্যান্টটা হাঁটু অবধি গুটিয়ে নিয়ে বড় কালো ছাতাটা হাতে নিয়ে এই হাঁটু জলে নেমে পড়লাম রাস্তায়। কোনো রকমে জল ভেঙে হেঁটে হেঁটে মট লেনের কাছে যখন প্রায় পৌঁছেই গিয়েছি, এমন সময় কিশোরীর সাথে দেখা। সেও এই জল কাদায় বেরিয়ে পড়েছে। আমি তাকে উদ্দেশ্য করে হাঁক দিলাম, কিশোরী, আরে ও কিশোরী, দাঁড়াও দাঁড়াও কিশোরী। কিশোরী আমার গলা শুনে পিছনে ঘুরে বলল, আরে তুমিও বেরিয়ে পড়েছ? গন্তব্য নিশ্চয়ই আমাদের ঠাকুরমশাইয়ের বাড়ি। আমি হেসে মাথা নাড়ালাম। কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, যাই বলো, এমন বাদলার দিনে তারানাথের ওই গালগপ্পগুলো না হলে একেবারেই জমে না। ওর গল্পের মেজাজই আলাদা। এ যেন একদম নেশার মতন হয়ে গেছে হে, চাইলেও ছাড়াতে পারছি না। দেখছো না, আমরা দুই অলস মক্কেল কেমন এই ভরা বৃষ্টিতেও জল ঠেলে পথে নেমে পড়েছি। সত্যি তারানাথের গল্পের টানই এরকম বাদলার দিনে ঘরে আর মনই পোষায় না। খালি মট লেনের ওই ভাঙা টিনের দরজা দেওয়া ছোট্ট বাড়িটার জন্য যেন মন কেমন করতে থাকে। এই বাঁধ ভাঙা বৃষ্টিতে চপ তেলে ভাজার দোকান যে খোলা পাবো না তা বলাই বাহুল্য। তাই রাস্তার পাশের অন্নপূর্ণা সুইটস থেকে কয়েকটা জল ভরা তালশাঁস সন্দেশ নিয়ে নিলাম। এই দোকানের কাঁচাগোল্লা আর তালশাঁস সন্দেশের বেশ নাম রয়েছে। তারানাথ ভারী খুশি হবে। তবে পাসিং শোটা না নিলেও চলবে। আজকাল দু একটা বাক্স কিনেই রাখা থাকে আমাদের কাছে তারানাথের দৌলতে। তারানাথের বাড়ির ভাঙা দরজাটা দেখাই যাচ্ছে। এমন সময় মেঘ ভাঙা বৃষ্টি আরম্ভ হলো। ছাতা মাথায় দিয়ে এক দৌড়ে তারানাথের বাড়ির রোয়াকে এসে উঠলাম। দরজা খোলাই ছিল। কোথা থেকে চারি তক্ষুনি এসে হাতে একখানা গামছা ধরিয়ে দিল। ভালো করে হাত পা মুছে নিন কাকাবাবু, বাবা ওই ঘরে আপনাদের জন্যই অপেক্ষা করছেন। আমরা চারির হাতে মিষ্টির প্যাকেটটা ধরিয়ে দিয়ে মৃদু হেসে তারানাথের ঘরের দিকে এগিয়ে গেলাম। তারানাথ একটা ভাঙা পাত্রের মধ্যে কয়েকটা ধাতুর তৈরি কবচে ছোট ছোট মন্ত্রলেখা কাগজ আর কী সব গুঁড়ো জাতীয় জিনিস পুড়ে রাখছে। আমি কিছু একটা বলতেই যাব, আমাদেরকে দেখে উনি সহাস্যে বললেন, এই বৃষ্টির দিনে যে এই বুড়োকেই তোমাদের মনে পড়বে সে আমি বিলক্ষণ বুঝেছি, কিন্তু এই ঝড় জলের মধ্যে যে এসে পড়লে শরীর খারাপ বাঁধলে কি হবে দেখি বলো। চারিকে বলা আছে ভালো করে আদার কটা জড়িবুটি দিয়ে চা বানিয়ে দেবে, খেয়ে দেখো, আশা করি বেশ ভালো বোধ হবে। কথাটা বলতে দেরি, কিন্তু আমাদের প্রতিক্রিয়া দিতে দেরি নেই।
আমিও কিশোরী দুজনেই হেসে উঠলাম। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে খানিকক্ষণ হেসে নিলাম। ঠান্ডাটা বেশ ভালোই ধরে গিয়েছে এই কিছুক্ষণেই। এমন সময় চারি এসে 3 কাপ গরম চা দিয়ে গেল। কাকাবাবু, আপনারা চা খান, আমি মুড়ি মাখাটা দিয়ে যাচ্ছি। ও হ্যাঁ, চা খেয়ে বলতে ভুলবেন না যেন কেমন লাগলো। আসলে চা কিন্তু আমার দিদি বানিয়েছে, আমি না। চারি রান্নাঘরের দিকে গেল। চায়ের কাপে চুমুক দিতেই স্বস্তি পেলাম। সাথে সাথে আশ্চর্য একটা প্রশ্ন করলাম। এ আবার কে ঠাকুরমশাই? চারির কোনো বোনের কথা তো আগে শুনিনি। আমার দাদার মেয়ে বিন্দু, বড় লক্ষ্মী, পরিবারের প্রথম সন্তান, আমাদের সকলের বড় আদরের। আজ শ্বশুর ঘর থেকে জামাইয়ের সাথে আমার এখানে ঘুরতে এসেছে, বুঝলে। জামাই কি একটা কাজে কলকাতা এসেছে। সে অবশ্য কোনো এক বন্ধুর বাড়ি গিয়ে উঠেছে। কাল সেখান থেকে আমার বাড়ি হয়ে একেবারে মেয়েটাকে নিয়ে ফিরবে। আপনাদের বাড়ির প্রতিটি মেয়েই বড় লক্ষ্মী মন্ত। আজকের দিনে এমন শান্ত নম্র যুবতী পাওয়াই যায় না, কি বলো কিশোরী? এমন সময় একটি 18-19 বছরের মেয়ে ঘর থেকে বেরিয়ে এসে দ্রুত পদে ঘরের পাশে রাখা সেলাইয়ের সরঞ্জামগুলি তুলে নিয়ে চলে গেল। মেয়েটির আনন্ত মুখ সেরকম দেখা না গেলেও মেয়েটি যে বেশ রূপসী তাতে কোনো সন্দেহ নেই। কিশোরী মাথা নাড়িয়ে আমার কথায় সায় দিল। একেই বুঝি বলে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী? তারানাথ দেখি এসব শুনে কেমন উদাস হয়ে গেছেন। কিছুটা আত্মগতভাবে উনি বলে উঠলেন, আসলে দেবীর আশীর্বাদের মাহাত্ম্যই এমন। আমি খানিক অবাক হয়ে বললাম, দেবী? কোন দেবী? কিসের আশীর্বাদ? আপনার এই কথার কি মানে ঠাকুরমশাই? সেই দেবী যার কাছে রূপ গুণ সব তুচ্ছ হয়ে যায়, যার কাছে গেলে মন ব্যাকুল হয়, হৃদয় উচাটন হয়, মনে হয় পুরুষ জন্ম সার্থক। তুমি চাইলে তিনি উদ্ভিন্ন যৌবনা, মহাকামলাসা। তুমি চাইলে তিনি শান্তা, বড়া ভয় প্রদায়িনী। তারানাথ যেন দূর থেকে কথাগুলি বলছেন, আমাদের সাথে বসে তো রয়েছেন, কিন্তু মন যেন সুদূর কোন অতীতে চলে গিয়েছে। এমন সময় কিশোরী উৎফুল্ল স্বরে বলল, ঠাকুরমশাই, আজ সেই গল্পটা বলুন। এই বাদলার দিনে এমন একটা গল্প হলে বেশ হয়। কতবার বলতে হবে তোমায় যে আমার বলা কোনো কাহিনী গল্প না, বরং আমার অতীতের অভিজ্ঞতা। তোমরা মানতে না চাইলে তো আর সত্যিটা মিথ্যা হয়ে যাবে না। অবশ্য তোমাদেরই বা দোষ দিচ্ছি কেন? তোমাদের বয়সে কোনো যুবকই আমার এসব কথা বিশ্বাস করবে না। এসব হলো বয়সের ধর্ম। কিশোরী কিছু বলতে যাবে, আমি দাঁতে দাঁত পিষে ওর হাঁটুতে চাপ দিয়ে ফিসফিস করে বললাম, এই এখন একদম না। দেখছো তো ঠাকুরমশাই অসন্তুষ্ট হয়েছেন। সব জানার পরেও বারবার এসব কেন করো বলো তো ঠাকুরমশাইয়ের সাথে? কেন রাগিয়ে দাও ঠাকুরমশাইকে, তা বুঝি না আমি। তারপর ঠাকুরমশাইয়ের দিকে ঘুরে বললাম, আপনি ওর কথা ছাড়ুন তো, আপনি বরং আপনার সেই অভিজ্ঞতার কথা বলুন। এই বলে তারানাথকে পাসিং শোয়ের প্যাকেটটা ধরিয়ে দিলাম। তারানাথ সিগারেটটা ধরিয়ে তাতে একটা টান দিয়ে বললেন, শোনো, অনেক বছর আগের কথা।
সেই সময় আমার সাথে মাতু পাগলির দেখা হয়ে গিয়েছে। অনেক জায়গায় নানা রকম ছোটখাটো জ্ঞান অর্জন করে আমি আবার বেরিয়ে পড়েছি পথে। বাড়ির প্রতি টান প্রায় ফিকে, বরং প্রকৃত সাধুর সন্ধান পেলেই আবার লেগে পড়ছি নতুন বিদ্যা শেখার জন্য। তন্ত্রের সব রহস্য জেনে নেবার একটা তীব্র আকাঙ্ক্ষা তখন আমার মনে। কেবলই হেঁটে চলেছি, পায়ের তলায় সীমাহীন পথ, মাথায় অনন্ত আকাশ। এরাই আমার সব সময়ের সঙ্গী। সারাদিন পথ হেঁটে রাতে কোনো গৃহস্থ বাড়িতে কিংবা মন্দিরে আশ্রয় নিই। তাদের আতিথেয়তায় খাদ্য আর যত্নের কোনো অভাব হয় না। কখনো কোনো সাধুর খোঁজ পেলেই তার সাথে ছিনে জোকের মতো লেগে থাকি, কিন্তু অনেক সময় তাদের একটা বড় অংশ হয় ভণ্ড। ফলে দীর্ঘশ্বাস ফেলে আবার পথে বেরিয়ে পড়ি। কি জানো তো, আসল সাধক এই পৃথিবীতে কয়জনই বা হতে পারে? এভাবেই পথে পথে হেঁটে ভবঘুরে জীবন কাটলেও আমার মন শান্ত হয় কি? এমন সময় একদিন আমাদের গ্রামের মহিন কাকার সাথে দেখা হয় আমার। সে আমায় দেখে প্রথমে খুব বিস্মিত হলো। কি হে তারানাথ, এখানে কি করছো বলো তো? বাড়ির খবর নাও। তোমার মা যে ওইদিকে শয্যাশায়ী হয়ে পড়েছেন, সে সংবাদ রেখেছ কি? আমি চমকে উঠলাম। মা অসুস্থ, এই জন্যই হয়তো কয়েকদিন ধরে মনটা উচাটন হয়ে আছে। তৎক্ষণাৎ আমার কর্তব্য মনস্থ করে নিলাম। মহিন কাকার সেই গ্রামে কি একটা কাজ ছিল। সে এখন কাজ শেষ করে ফিরতি গ্রামের পথ ধরবে। আমিও এক মুহূর্ত দেরি না করে ওনার সাথেই ফেরার মনস্থ করলাম। প্রায় কয়েকদিন অনেকটা পথ হাঁটার পর গ্রামে পৌঁছতেই এক ঝলক ঠান্ডা বাতাস আমায় ছুঁয়ে গেল। যেন আম, কাঁঠাল, তাল গাছগুলো মাথা নেড়ে আমায় স্বাগত জানাচ্ছে আমার জন্মভূমিতে। সেই সবুজ ঘাস, আমার বাল্যকালের খেলার মাঠ, জল টই টই পদ্ম দিঘির শ্যাওলা ধরা ঘাট দেখে অজান্তেই চোখের কোণে এক দুইটি বিন্দু জমল। বুঝলাম, গ্রাম থেকে বাড়ি থেকে দূরে থাকলেও তাদের মায়া আমি ত্যাগ করতে পারিনি একেবারে। নারীর টান বুঝি কি বলে। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। দূরের জানলা দিয়ে উদাস চোখে উনি বাইরের দিকে চেয়ে আছেন। সিগারেটে একটা প্রচণ্ড টান দিয়ে উনি আবার বলতে আরম্ভ করলেন। বাড়ি এসেই ছুটে গেলাম মায়ের ঘরে। প্রায় বিছানার সাথে মিশে মা শুয়ে আছে। মাকে জড়িয়ে কাঁপা গলায় ডাকলাম, মা। মা ধীরে ধীরে দুর্বল চোখ খুলে আমায় দেখলেন। তারপর দুর্বল হাত তুলে আমার মাথায় রেখে বলল, তারা, বাবা তুই এসেছিস? মায়ের কথা একবারও মনে পড়ে না বাবা?
এরকম করে বাড়ি ঘর ছেড়ে বেরিয়ে পড়তে আছে? আমি মাকে জড়িয়ে ধরে আঁকড়ে রইলাম। মাকে যদিও বললাম না। ঝোপে জঙ্গলে মন্দিরে কখনো বা কোনো সম্পন্ন গৃহস্থের আটচালা ঘরে শুয়েও ওই মা গন্ধটা আমি এই গত কয়েক মাসে কত মনে করেছি। এরপর মা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে লাগলো, সাথে উঠে পড়ে লাগলো আমার দেখভাল করার জন্য। না খেয়ে আর পথে বেরিয়ে বেরিয়ে নাকি আমার স্বাস্থ্য একেবারেই খারাপ হয়ে গেছে। এদিকে আমিও নাছোড়বান্দা, এই শরীর নিয়ে মোটেও মাকে হেঁসেলের ধারের কাছে যেতে দিই না। ব্রাহ্মণের ছেলে, সিদ্ধ ভাত ফুটিয়ে খাবার বিদ্যে আমার ভালোই আছে। তারানাথ আলতো হাসলেন। আসলে মায়ের সাথে সন্তানের স্মৃতি সবসময় বড়ই মধুর। অগত্যা মা হেসেলের চৌকাঠে বসে বসে আমার কার্যকলাপ দেখে বলে বলে আমায় দিয়ে কোনো মতে দু একটা পদ রান্না করায়, আর রান্নার শেষে দীর্ঘশ্বাস ফেলে। আমি ফিরে এসেছি এই খবর পেয়ে গ্রামের অনেকেই আসে আমার সাথে দেখা করতে। অনেকেরই ধারণা আমি নাকি মস্ত সাধক হয়ে ফিরেছি। অনেক ক্ষমতা আমার। আসলে ছোট থেকে সাধু সন্ন্যাসীর প্রতি আমার নির্ভেজাল আকর্ষণের কথা গ্রামের কারো জানতে বাকি ছিল না। গ্রামের বটতলা, আসুকতলা কিংবা শ্মশানের কোনো সাধু কিংবা ভৈরবী এলেই আমি বাড়ি থেকে পালিয়ে সেখানে বসে থাকতাম। শেষে মা নিজে এসে কিংবা লোক পাঠিয়ে আমায় ধরে নিয়ে আসতো বাড়িতে। এহেন আমি যখন বিভাগী হয়ে ঘর ছেড়েছিলাম তাতে কেউই বিশেষ অবাক হয়নি, বরং আমি ফিরে আসতেই তাদের একটা অংশ অবাক হয়ে গিয়েছে। মায়ের শরীর আগের থেকে অনেকটাই ভালো। গ্রামের অনেকেই আসছে আমার সাথে দেখা করতে, সাথে মাকেও দেখে যাচ্ছে। এমনি একদিন পাশের গ্রামের সুধা কাকিমা এলেন আমাদের সাথে দেখা করতে। সুধা কাকিমা আমার মায়ের বাল্যকালের সই, তার সই গঙ্গা জল। তখন আমি মাটির উনুনে কঞ্চি দিয়ে জাল দিচ্ছি। কাকিমা নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আসা মাত্রই প্রশ্নের ঝুলি খুলে বসলেন। হ্যাঁ রে তারানাথ, তুই রান্নাঘরে কেন বাবা? মা দাওয়ায় চৌকি পেতে বসে আছেন, ওইখান থেকেই উত্তর দিলেন। আর বলিস না, ছেলেটা এসে থেকে আমায় কোনো কাজই করতে দিচ্ছে না। বলি, এই বুড়ো হারে বসে থাকলে তো জং পড়বে নাকি? এরকম করে কি সংসার চলে? তা তারানাথ, শুধু এখন যত্ন আত্তি করলেই হবে? একদিন দূরে থেকে তন্তর মন্তরের পিছনে ছুটে এলি, তখন একবারও গঙ্গা জলকে মনে পড়েনি বাছা? তোর মাটা সহ্য করতে না পেরে একেবারে শুয়ে পড়ল, তবে তুই এলি। আমি মুখ নিচু করে নিলাম। মা বুঝতে পেরে তাড়াতাড়ি কাকিমাকে বললেন, আরে গঙ্গা জল ছাড়তো, এতদিন পরে এলি, একটু বস, গল্প করি। আরে তোর হাতে ওটা কি? আমি এতক্ষণে মুখ তুলে কাকিমার দিকে তাকালাম। ওনার হাতে দুটি মাটির হাঁড়ি, কলা পাতা দিয়ে ঢাকা।
কাকিমা হাঁড়িটা দাওয়ায় নামিয়ে বললেন, যে জন্যই আসা, আগামী পরশু পূর্ণিমার দিন আমার নাতির মুখে ভাত, আমার সুরেশ আর রমার দেতেও বাচ্চা। এবার ছেলে হয়েছে বলে কর্তা বড় করে একটা অনুষ্ঠান দিতে চান। বাড়ির বংশধর এসেছে বলে কথা, বেচানায় থাকতেও ওনার তাই আনন্দের কোনো সীমে নেই, বুঝলি? সই, আমি কিন্তু কোনো না শুনছি না। স্বামী আর ছেলে নিয়ে তুই কালকেই আমাদের বাড়ি চলে আসবি। বাবা তারানাথ, কালকে মা বাবাকে নিয়ে দুপুর দুপুর পৌঁছে যাস। কাকিমার পুত্রবধূর নাম রমা। এই রমা মেয়েটিকে মা বিশেষ স্নেহ করতেন, নিজের মেয়ের চোখেই দেখতেন ওকে। মেয়েটিও অত্যন্ত সুশীলা, নম্র ও ভদ্র। তবে কাকিমার কথায় আমার খটকা লাগলো সামান্য। এত মিষ্টি গলায় কথা বলার মানুষ উনি নন। আসলে নায়েব বাড়ির বউ কিনা, যা হয় প্রচণ্ড অহংকার। সেই কাকিমা যেচে বাড়ি বয়ে এসে এতদিন আগে থাকতে আমাদের নিমন্ত্রণ করছে। বড়ই আশ্চর্য হলাম। তাছাড়া মুখে ভাত তো আগামী পরশু, তাহলে এত আগে থেকে সেখানে আমাদের গিয়ে কাজ কি? যদিও একটা প্রশ্নেরও সদুত্তর খুঁজে পেলাম না। মা অবশ্য বেশ খুশি। মায়ের খুবই প্রিয় এই সই গঙ্গা জল। আরও এটা সেটা কথাবার্তা বলে আর নাতির রূপের গুণগান এবং বৌমার বাপের ঘরের নামে একরাশ নিন্দে করে কাকিমা অবশেষে উঠলেন। আর কথার মাঝে এটাও বারবার জানাতে ভুললেন না, তারা এই অনুষ্ঠানে 100 জন বামন ভোজন করাবে, সাথে দান ধ্যানেরও ব্যাপার আছে। আমি শুধু মনে মনে হাসলাম। নির্লোভ বিভাগী মানুষ আমি। কয়েকদিন আগেই চাল চুলোহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি। এসব সামান্য কিছু দান সামগ্রী নিয়ে আমার কিসের কৌতূহল? আমি তো বুঝিনি এসব আসলে ওই কি বলতো, আমায় ওই বাড়িতে নিয়ে যাওয়ার ছল। এই অবধি বলা হতেই চারি এসে মুড়ি মাখা এনে আমাদের সামনে রাখলো, সাথে একটা বড় প্লেটে গরম গরম কিছু ফুলুরি। খেয়ে বলুন দেখি কাকাবাবু, ফুলুরিগুলো কেমন ভেজেছি। আমি বরং ততক্ষণে আরও কটা ফুলুরি কলাতে চাপিয়ে দিই। একগাল মুড়ি মুখে পুরে নিয়ে ফুলুরিতে এক মস্ত কামড় দিয়ে তারানাথ বলল, বসে আছো কেন হে? শুরু করো। ফুলুরিগুলো ঠান্ডা হয়ে যাবে যে। আগে বরং ডান হাতের কাজখানা সেরে নেওয়া যাক, তারপর বাকিটা গুছিয়ে বলছি। তারানাথ হাতের মুড়ি ও ফুলুরিতে মনোনিবেশ করলেন। অগত্যা আমরাও তাকে অনুসরণ করলাম। মাঝে চারি আরও কয়েকখানা ফুলুরি ভেজে দিয়ে গেছিল। খাওয়া শেষ করে তারানাথ মাথায় নিজের হাতের তেলটুকু মুছে নিয়ে বলতে শুরু করলো, তো যেটা বলছিলাম, পরের দিন বেলায় মাকে নিয়ে রওনা দিলাম কাকিমার বাড়ি। বাবার যজমান বাড়িতে কাজ থাকায় উনি একেবারে অনুষ্ঠানের দিনেই নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন। যখন গিয়ে পৌঁছালাম ওই ভর দুপুর, মাথার উপর সূর্য তার সম্পূর্ণ তেজ নিয়ে বিরাজমান। কাকিমার বাড়ি পৌঁছতেই উনি প্রায় হাত ধরে নিয়ে গিয়ে আমাদের বসালেন। বেশ বড় একতলা বাড়ি, তাছাড়াও দু একটি মাটির ঘরও রয়েছে পাঁচিলের ভেতরে। বোধ করি হেঁসেল।
গোয়াল কিংবা চাকর বাকরদের থাকার জন্য হবে হয়তো। মাঝে আবার পেল্লাই একখান উঠোন, এক পাশে সুন্দর করে বাঁধানো তুলসী মঞ্চ, অন্য পাশে লাউ কুমড়োর মাচার টবে বা মাটি খুঁড়ে বসানো জবা, টগর, গাঁদা ইত্যাদি ফুলের গাছ। কাকিমার কথায় একজন এসে মাকে নিয়ে চলে গেল ভিতরের ঘরে। এদিকে কাকিমার আপ্যায়নের ঠেলায় আমার প্রাণ তো প্রায় ওষ্ঠাগত। এমন সময় কাকিমার পাশে একটি বউ এসে দাঁড়ালো। তার পরনে জমকালো শাড়ি আর ভারী গহনা, আর কোলে নরম লাল কাপড়ে জড়ানো একটি 6 মাসের বাচ্চা। তার পিছনে আঁচল ধরে দাঁড়িয়ে আছে একটি বছর 3 মেয়ে। তবে বউটির স্বাস্থ্য অতি ভগ্ন, মুখ বসে গিয়েছে, 2 চোখ কোটরাগত। বোঝাই গেল বউটি বিশ্রাম আর পুষ্টি দুটোই ঠিক মতো পায় না। বুঝলাম এই হলো সুধা কাকিমার পুত্রবধূ। কাকিমা বউটির হাত থেকে বাচ্চাটিকে নিয়ে কি একটা ইশারা করতেই সে গড় হয়ে আমায় প্রণাম করল। আমি একটু অপ্রস্তুত হয়ে বলে উঠলাম, এই থাক মা থাক, সুখী হও। কাকিমা লাল কাপড়ে জড়ানো পুতুলের মতো দেখতে বাচ্চাটিকে আমার সামনে এগিয়ে দিয়ে বললেন, বাবা তারানাথ, এই হলো আমার নাতি। ওকে একটু আশীর্বাদ করো বাবা, যেন দিগ্গেগা আয়ু হয় ছেলেটার, আমার বংশের পিদিম। আমি ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিলাম। মুখখানি ভারী মিষ্টি, 2 চোখের নজর একদম মায়া কাড়া। সাথে মেয়েটিকে ডেকে আমার পাত থেকে ওর হাতে 2খানা মিষ্টি তুলে দিলাম। কাকিমার ইশারা পেতেই সেও টুক করে ছোট ছোট হাতে মিষ্টিটা নিল। বোঝাই যায় তেমন পায় না সব খেতে। তবে আমি বামুনের ছেলে, আমার পাত থেকে যাচা খাবার যে কাকিমা নাতনিকে নিতে বারণ করবে না তা বিলক্ষণ জানতাম। কাকিমা এরপর বললেন, চলো বাবা, ভেতরের ঘরে চলো। দুপুর রোদে এতটা পথ এসো, একটু বিশ্রাম নেবে চলো। একটু পরেই আমি খাবারের বন্দোবস্ত করে হাঁক দেব। এত পথ হেঁটে খিদেতে মা বেটার মুখ একেবারে শুকিয়ে গেছে গো। আমি কাকিমার পিছন পিছন চলে গেলাম। দুপুরের খাওয়াটা বলা বাহুল্য বেশ ভারী হলো। খাওয়ার পর সবে বিছানায় একটু পিঠটা পেতেছি, দরজার বাইরে কাকিমার গলা। বাবা তারানাথ। আমি তড়িঘড়ি উঠে বসলাম। বিশ্রাম নিচ্ছিলি বাবা? কোনো অসুবিধা হচ্ছে না তো? না না কাকিমা, অসুবিধা কিসের? বাবা, একটা কথা কইবার ছিল তোর সাথে। আসলে না কওয়া অবধি মনটা ভীষণ অস্থির হয়ে আছে। আমার মন বলছে, বাবা পারলে তুই পারবি তোর ক্ষমতা দিয়ে আমার বাছাকে ঠিক করে দিতে। কাকিমা আমার 2 হাত ধরে ফেললেন। ওর চোখ ছল ছল করছে। আমি বেজায় আশ্চর্য হলাম। কাকিমাকে যারা কাছ থেকে চিনেছে তাদের জন্য এরকম অবাক করা ব্যাপারই বটে। তাজ্জব স্বরে বললাম, কি হয়েছে সুরেশের? জিন পড়িতে ধরেছে রে বাবুকে। কত ওঝা বদ্যি পীর তাবিজ কবজ কত কিছু করলেম,
কিছুতেই কিচ্ছু হলো না। এখন তুই ভরসা, আমার একটা মাত্র ছেলে, আমাদের ঘরে সব, আমার শিবরাত্রি সলতে। কাকিমার ছেলে মানে সুরেশ ভীষণ ডাকা বোকা ধরনের মানুষ, সাথে ঘোরতর সংসারী এবং ব্যবসায়ী। ওর ওপরেই ভর করে এরকম মানুষের সাথে কি এমন ঘটলো? শরীর টরীর খারাপ নাকি? আমি বললাম, বিষয়টা একটু খুলে বলো দেখি, আমি দেখছি কি করতে পারি। জানিস, বাবু এখন দিন রাত কেমন একটা হয়ে থাকে। কখনো দিনে কাছারি যায় না, কখনো রাতে ঘরে ফেরে না, কখনো আবার মাঝ রেতে উঠে ঘর ছেড়ে বেরিয়ে যায়। আমি বৌমা কত করে ডাকি, কানেই নেয় না। তখন ও যেন অন্য একটা মানুষ। কয়েকবার ওর পিছু করতে গেছিল ওর ভাই, একটু পর গিয়েই প্রত্যেকবার ওকে আর খুঁজে পাইনি। একবার বৌমা দরজার কাছে হাত বেঁধে ওকে আটকাতে গিয়েছিল। বাপরে, ছেলের কি রূপ! মাথা তুলে যখন তাকালো, লাল টকটকে দুটো চোখ যেন ভাটার মতো জ্বলছে। বৌমা ভয়ে পিছিয়ে আসতেই একেবারে হনহনিয়ে কোথায় চলে গেল হদিশই করতে পারলাম না। এমনি সময় দিব্য কথা বলে আমাদের সাথে, কিন্তু এসব নিয়ে কিছু বলতে গেলেই ছেলে আমার চুপ মেরে যায়। কাকিমা ততক্ষণে কাঁদতে আরম্ভ করেছেন। আমার খুবই খারাপ লাগলো। এমনি সময় ঝট করে কাকিমা আঁচল পেতে আমার সামনে হাঁটু মুড়ে বসে পড়লেন। বাবা, মা তোর কাছে তার ছেলেকে ভিক্ষে চাইছে, যা চাইবি তোকে তাই দেব, তুই শুধু কিছু একটা কর। হ্যাঁ, আমি তাকে আশ্বস্ত করলাম, আমার সাধ্য মতো আমি চেষ্টা করব। কাকিমা চলে গেলেন। আমার কিন্তু একটা খটকা রয়েই গেল। প্রতিবারই কোনো বিপদের পূর্বে আমি তার কিছু না কিছু আভাস পাই। এবার তার অন্যথা কি করে হলো? সত্যি বলতে এই বাড়িতে আমি কোনো অপশক্তির প্রভাব দেখতে পাইনি। তবে কি বা হচ্ছে এদের সাথে? ধ্যানে বসলাম, বারবার চেষ্টা করতে লাগলাম ঘটনার কারণ খোঁজার। কিন্তু যতবার ধ্যান করি, একটা মা লক্ষ্মীর চতুর্ভুজা সদা হাস্যময়ী মূর্তি ছাড়া আর কিছুই দেখি না। বেশি চেষ্টা করতে গেলেই সব কিছু আবঝা হয়ে যায়। বুঝি এটা আমার মানসিক অস্থিরতার পরিণাম। এমন সময় হঠাৎ একটা হট্টগোলের শব্দে আমার ধ্যান ভাঙল। বাইরে এসে দেখি সুরেশ ফিরে এসেছে। তার দুই চোখ রক্তবর্ণ, ঘোলাটে, যেন সে নিজে নিজের মধ্যে নেই, কারোর অধীনে তার দেহ মন চালিত হচ্ছে। পায়ে হাতে রক্তের ছিটে, তবে সেরকম কোনো ক্ষত নেই শরীরে। খেয়াল করলাম দুই পা টলছে, কোনো মতে দাঁড়িয়ে রয়েছে সে, আর তাকে ধরে কাকিমা বিলাপ করছে। হাতে পায়ে রক্ত দেখে আর কেউ তার কাছে যেতে সাহস পাচ্ছে না।
আমি কিন্তু ভালো করে লক্ষ্য করেও তার পেছনে কোনো অপশক্তির প্রভাব দেখলাম না। তবে সব থেকে যেটা নজর কাড়ল, সুরেশের মুখে একটা অতৃপ্তি ছেয়ে আছে, যেন বিশ্বের সব থেকে মূল্যবান সম্পত্তি তার করায়ত হয়েও হাতছাড়া। মায়ের বিলাপ কিংবা স্ত্রীর কান্না অথবা ওই ছোট্ট বাচ্চাটিকে দেখেও সে ভাবলেশহীন হয়ে দাঁড়িয়ে আছে। আশ্চর্যের বিষয়, বাড়ির পথ চিনে ফিরে এলেও আমার কিন্তু তার চাহনি দেখে মনে হচ্ছে না এই মুহূর্তে সে কাউকে চিনতে পারছে বলে। অনেকেই হয়তো দেখে ভাববে মদ্যপান করে হয়তো কোথাও মারামারি করে এসেছে সে, কিন্তু আমি একটা স্পষ্ট পচা লাশের গন্ধ পাচ্ছি। তারানাথ পুরনো অ্যালুমিনিয়ামের ঘটি থেকে অল্প কিছুটা জল খেয়ে গলা ভিজিয়ে নিলেন। তারপর আবার বলতে শুরু করলেন। আমি বেশ বুঝতে পারলাম সুরেশকে আমাদেরকেই ঘরে নিয়ে যেতে হবে, নয়তো সে এখানেই দাঁড়িয়ে এভাবেই পার্থিব অনুভূতি শূন্যের মতো হাসতে থাকবে। তার কোনো বাহ্যিক বোধই এই মুহূর্তে কাজ করছে না। ভর হলে এরূপ হয় বটে, কিন্তু ভর হবার অন্য লক্ষণগুলির একটাও তার মধ্যে আমি দেখছি না। না তো কোনো অপশক্তির প্রভাব আমি অনুভব করছি। যাই হোক, আমি কাকিমাকে বলে ওকে ঘরে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করলাম। সবাই ধরাধরি করে সুরেশকে এনে কোনো মতে ঘরের বিছানায় বসালো। তারপর আমি ওর মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে দিতেই সুরেশ তার পাশে বসে থাকা মায়ের কোলে কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ল। কাকিমা তাকে সোজা করে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। সুরেশকে দেখে মনে হচ্ছে আজ অনেক দিন পর সে ঘুমোচ্ছে, শান্তির ঘুম ঘুমোচ্ছে। তখন আমি বললাম, ওকে এখন সবাই একটু ঘুমোতে দাও। এই দৃশ্য দেখে কাকিমা মুখে আঁচল চাপা দিয়ে কাঁদছিলেন। দরজার কাছে বাচ্চা কোলে বউটিও মাঝে মাঝেই চোখের আঁচলের খুঁট তুলে নিচ্ছে। বাড়ির পরিবেশ মুহূর্তে বিষাদাচ্ছন্ন হয়ে পড়েছে। কাকিমা আমার কাছে এসে বললেন, দেখলে তো বাবা, বাবুর অবস্থা। এমনি করেই মাঝে মাঝেই সন্ধে ফেরে, কোনো হুঁশ জ্ঞান থাকে না। মাঝে মাঝেই হাত পা জামায় রক্ত লেগে থাকে, এখানে ওখানে অল্প বিস্তর কাঁটা ছেঁড়া। অমন ভাবেই দোরগোড়ায় দাঁড়িয়ে থাকে। তারপর এমনি দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক বাদে কখনো বা বেহুঁশ হয়ে পড়ে যায়। জল ছিটিয়ে জ্ঞান ফেরাতেই আবার উঠে বসে উদ্ভ্রান্তের মতো কোথায় বেরিয়ে যায়। রোজ হয় না, তবে মাঝে মাঝে এমন হয়। ঠিক করে খায় না, ঘুমায় না, শরীরখানা এক্কেরে ভেঙে পড়েছে। বাবা, আমি জানি তুই তুই ঠিক পারবি আমার বাচ্চাকে সুস্থ করে দিতে। যে করে হোক মায়ের কোলে তার ছেলেকে ফিরিয়ে দে। দেখলাম দরজার কাছে বউটিও হাত জোড় করে আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে। আমি বললাম, আজ রাতে ওকে একা এই ঘরেই রাখো, আমি ঘরের বাইরেই থাকবো। কেউ কিন্তু ঘর থেকে বেরোবে না। এখন তোমরা ঘর থেকে চলে এসো, ওর একটু ঘুমের দরকার।
এই বলে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। বাকি সকলেই আমার পিছু পিছু বের হয়ে এলো। সন্ধেবেলা মা এসে আমার ঘরে দৌড় দিল। বাবা, চল তুই আর আমি গ্রামে ফিরে যাই। আমার শরীরখানা বিশেষ ভালো টেকছে না। আমি বুঝতে পারলাম মায়ের উৎকণ্ঠার কারণ। মায়ের হাত ধরে বললাম, তুমি কিচ্ছু ভেবো না মা, তোমার ছেলে সুস্থ থাকবে। মা উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করলেন, তুই কি আবার চলে যাবি বাবা মাকে ছেড়ে? আমি মাকে আশ্বস্ত করে বললাম, তুমি তো জানো মা, সংসারে আমার মন বসে না। গারস্থ ধর্ম আমার জন্য নয়। ডাক এলেই আমি আবার বেরিয়ে পড়ব। কিন্তু যেটুকু আমি শিখেছি সেটা ঈশ্বরের দান। তাই যদি কারো উপকার লাগতে পারি তাতে ক্ষতি কি? মা আমায় চিনতেন। উনি আর কিছু না বলে আমার মাথায় একটিবার শীর্ণ হাতখানি রেখে ঘর থেকে চলে গেলেন। তারানাথ চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর দ্বিতীয় সিগারেটটা ধরিয়ে তাতে মৃদু টান দিলেন। আমারও মন উসখুস করতে লাগলো। বৃষ্টির দিনে তারানাথের গল্প পাসিং শো ছাড়া ঠিক জমে না। কিন্তু গেল মাসে ওই অসুখটার পরেই কিশোরীর বউটান আমায় দিয়ে একেবারে দিব্যি করিয়ে নিয়েছে। অগত্যা সিগারেটের দিকে তাকিয়ে থাকা ছাড়া আমার করণীয় কিছুই নেই। নতুন ধরানো সিগারেটে দু একটা শুকটান দিয়ে তারানাথ আবার শুরু করলেন। মা চলে যেতেই দৌড় বন্ধ করে আমি আবারও ধ্যানে বসলাম। কিন্তু বারবার সেই এক শ্রীমূর্তি, আর তারপর ধীরে ধীরে সেটার আবছা হয়ে আসা। কিন্তু শেষবার ধ্যানে বসতেই নতুন একটা জিনিস যোগ হলো। মনে হলো এক নারী কণ্ঠে কেউ আমায় ডাকছে। আয় আয় আয়। কি বলবো তোমাদের, সেই নারী কণ্ঠের অপূর্ব মাদকতা ভরা স্বর। আহা, মনে হয় এক ছুটে পাড়ি দিই সেই অজানার টানে। মন অশান্ত হয়ে গেল, আর ধ্যানে মনোনিবেশ করতে পারলাম না। খালি মনে হতে লাগলো সুরেশের মুখের ওই অতৃপ্তির কথা। ক্রমশ আমি নিজেও যেন ওই অতৃপ্তির প্রতি আকর্ষিত হয়ে পড়তে লাগলাম। কি এমন মাহার্ঘ অমৃত সেই বস্তু যে তার জন্য একটা মানুষের এত পাগল পাড়া উচাটন দশা। আমি বুঝতে পারছিলাম আমি নিজেকে আর পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছি না। বারবার আমার ভিতর থেকে কে যেন বলছে, আয় আয় আয়। কিন্তু যাবো কোথায়? আমার মন কাটা কলা গাছের ন্যায় ছটপটাতে লাগলো। ক্রমশ রাত ঘনিয়ে এলো, চারিদিক অন্ধকার। আমার ভিতর থেকে কে জানি বলল, পারলে সুরেশই পারবে আমায় তার খোঁজ দিতে। সেই পরিপূর্ণ তৃপ্তির সুধা ভাণ্ড। আমি এসে সুরেশের ঘরের বাইরে গিয়ে দাওয়ায় বসলাম। মিষ্টি হাওয়া বইছে চারদিকে, কিন্তু আমার যেন মনে হচ্ছে চারপাশ দিয়ে শুধু আগুন ছুটছে। গলা শুকিয়ে কাঠ,
মন এত অস্থির যে এক একটা মুহূর্ত মনে হচ্ছে এক যুগ। যেন মনে হচ্ছে এই মুহূর্তে আমি সুরেশের কাছে গিয়ে তার পা ধরতেও পারি। কিন্তু আশ্চর্য, এই অস্থিরতাতেও একটা অপরিসীম তৃপ্তি আছে, একটা কিরকম শান্তি আছে। ঠিক কি বলবো, বলে বোঝানো নয় এই অনুভূতি। এমন সময় টলতে টলতে সুরেশ বের হয়ে এলো। দেখেই বোঝা যাচ্ছে সে নিজের মধ্যে আর নেই। যেন কিসের একটা অলক্ষ্য টানে সে নিজের শরীরটা টেনে বিয়ে নিয়ে চলেছে। আমি ওর পিছু পিছু চলতে আরম্ভ করলাম। কিন্তু অবাক ব্যাপার, কিছুটা পথ চলার পরেই মনের ওই অস্থির ভাব যেন পুরো কেটে গেল। মন হয়ে গেল স্থির, শান্ত। মনে পড়ে গেল কি উদ্দেশ্যে আমি সুরেশের পিছু নিয়েছি। আমি সচেতনভাবে সাবধানে ওর পিছু পিছু চলতে লাগলাম। কতক্ষণ হেঁটেছি ঠিক খেয়াল নেই। সে দেখি গ্রামের প্রায় শেষ ভাগে এসে পৌঁছেছি। এখানে ডোমরদের পাড়া, বেশিরভাগই ঝুপড়ি। দু একটা ছোট ছোট মাটির বাড়ি ঘরও আছে। পথের দুই ধারে লম্বা লম্বা ঘাস। রাস্তা লাল মাটির মোরাম রাস্তা। ধীরে ধীরে সুরেশ শ্মশানের পথ ধরল। শ্মশানের মুখে একটা বড় বট গাছ, তার নিচের অংশ লাল সিঁদুরে মাখামাখি। ডাল থেকে নেমেছে অসংখ্য ঝুড়ি, তাতে অনেক লাল শালুক কাপড়ে জড়িয়ে ঢিল বাঁধা। সেই ঝুড়ির মধ্যে দিয়ে আঁকা বাঁকা সরু পথ। বটের ঘন পাতার ছাওয়ায় পুরো জায়গাটা অন্ধকার হয়ে আছে। সেই অন্ধকার ভেদ করে আমি এগিয়ে গেলাম সুরেশের পিছন পিছন। একটু এগোতেই সামনের দৃশ্য দেখে চমকে উঠলাম। কিশোরী উত্তেজনা ভরা গলায় জিজ্ঞাসা করল, ঠিক কি দেখলেন ঠাকুর মশাই? দেখলাম এক ভৈরবী একটা বাঁশি মরার উপরে বসে একটা ধুনি জ্বালিয়ে চোখ বুজে বিড়বিড় করে মন্ত্র পড়ে চলেছে। তার এক হাত যজ্ঞের আগুনের উপর, অন্য হাতে নরমুণ্ড, পরনে রক্তাম্বর, গলায় জবার মালা, কপালে মাখানো আছে রক্ত। চোখ বুঝেই সে সুরেশকে আদেশ দিল, যা আমার জন্য নতুন সব নিয়ে আয়। তাকে নদীর জলে শুদ্ধ করে কপালে চন্দন মাখিয়ে নিয়ে আসবি। তারপর না হয় তোকে মোহিনীর সাথে দেখা করিয়ে দেব। এখন যা। অবাক হয়ে খেয়াল করলাম আমার অবচেতনে যে নারীর ডাক আমি শুনেছি তা কিন্তু এই ভৈরবীর না। যাই হোক, সুরেশ ভৈরবীর কথা মতো মাথা হেলিয়ে চলে গেল। কিন্তু সে যাবার আগে লক্ষ্য করলাম এই অন্ধকারেও তার দুই চোখ চকচক করছে। আমি মাথা ঘুরিয়ে ভৈরবীর দিকে ধ্যান দিলাম। তার সামনে গিয়ে তাকে কিছু বলতে যাব, সে চোখ বুজেই খিলখিল করে হেসে বলল, কিরে, পথ তো চিনিয়ে দিলাম, নে কি বলবি এবার বল। আমি হাত জড়ো করে বললাম, মা,
তুমি তো সবই জানো। সুরেশের বউ বাচ্চা আছে বাড়িতে, সামনেই ওর ছেলের অন্নপ্রাশন। মাগো, তুমি ওকে মুক্তি দাও মা। ভৈরবী খিলখিলিয়ে হেসে বলল, আমি তোর কোন জন্মের মা হই রে? তারপর দুই চোখ রক্তের মতো লাল করে বলল, কোনো মুক্তি হবে না, যা এখান থেকে যা। তার সেই রূপ দেখে যে কেউ ভয়ে মূর্ছা যাবে। আমি তবুও হাত জড়ো করে তার পায়ের কাছে একভাবে বসে রইলাম। বললাম, যতক্ষণ না তুমি উপায় বলে দাও, আমি এখান থেকে যাব না। ভৈরবী বিরক্ত হয়ে চোখ বুঝল। আমি ঠায় ওখানেই বসে রইলাম। আমার মনে স্থির বিশ্বাস এই ভৈরবী আর যাই হোক আমার জন্য কোনো মারাত্মক অনিষ্টকারী নয়। আমার বোধ হলো সেখানে যেন একটা সুন্দর গন্ধ ছড়িয়ে আছে, ঠিক যেমনটা মায়ের মন্দিরে থাকে তেমনই। ইতিমধ্যে সুরেশ এলো, তার হাতে একখানা নতুন মড়া, ভালো করে স্নান করিয়ে আনা। ভৈরবী পুরনো মড়াটাকে সরিয়ে নতুন মড়াটার উপর চেপে বসল। তারপর সুরেশের দিকে ফিরে বলল, যা, এটাকে নদীর চড়ায় আগুন দিয়ে আয়, তারপর ওই বটের তলায় চলে যা। তোর জন্য সে অপেক্ষা করছে। আর মনে রাখিস, এখানে একদম আসবি না, ঘরে ফিরবি। যা এবার। ভৈরবী বালিকার মতো খিলখিল করে দুলে দুলে হাসতে লাগলো। আমি দেখলাম সুরেশের ক্লান্ত মুখেও প্রাপ্তির হাসি ঝলমল করছে। সে দ্রুত পায়ে নদীর চড়ার দিকে চলে গেল। ভৈরবী এবার আমার দিকে ফিরল। কি হলোটা কি? এখানে বসে আছিস কেন? যা এখান থেকে। ওই পাপিষ্ঠের মুক্তি এত সহজে হবার নয়। আমি বললাম, কি পাপ মা? কি করে এই পাপ খণ্ডন হবে? পথ দেখাও মা, পথ দেখাও। ভৈরবী গনগনে গলায় বলে উঠল, ও আমার মাকে অসম্মান করার সাহস দেখিয়েছে, আমার মাকে অপমান করেছে, নারীর ক্ষমতাকে তুচ্ছ জ্ঞান করেছে, তার ঊর্জাকে শুধু ভোগের বস্তু বলে মনে করেছে। তাই মোহিনীর মায়ায় বন্দি করেছি ওকে, অতি ভোগের উপযুক্ত শাস্তি। তারপর একটু থেমে বলল, কিন্তু এক শর্তেই কেবল ওকে ছেড়ে দিতে পারি। তবে তোকে আমার সাহায্য করতে হবে সাধনা সম্পূর্ণ হওয়া পর্যন্ত। তাহলে আমি তোকে পথ বাতলে দেব। আমি রাজি মা, আমি রাজি। তুমি শুধু বলো কি করতে হবে। যা, ওদের বাড়িতে বড় করে একটা মা লক্ষ্মীর পুজো দিতে বল। ভক্তি ভরে পুজো করে পুজোর চরণামৃত ওই ছেলেটাকে খাইয়ে দিস। ও ভালো হয়ে যাবে। কিন্তু একটা কথা, লক্ষ্মী বড়ই চঞ্চলা। ওই বাড়িতে মায়ের কোনো অপমান যেন না হয়। বাড়ির সব মেয়ে বউদের যেন মান দেওয়া হয়, নয়তো ও বাড়ি আবার লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। ভালো করে ওদের কথাটা বুঝিয়ে বলিস। এখন যা, আমার সাধন করতে দে। কাল ঠিক সময়ে আমি তোকে ডেকে নেব। আমি আর দ্বিরুক্তি না করে উঠে গেলাম। সেখান থেকে গ্রামের পুকুরে একটা ডুব দিয়ে বাড়ির আর কাউকে না জানিয়ে সোজা গেলাম সুধা কাকিমার কাছে। বিধি মতো লক্ষ্মী পুজোর নির্দেশ দিয়ে ভালো করে ভৈরবী মায়ের আদেশ তাকে বুঝিয়ে বললাম। তারপর ঘর থেকে বেরিয়ে আবার শ্মশানে এসে উঠলাম। আমি বেশ বুঝেছিলাম এই ভৈরবী সামান্য কেউ নয়। আমি যে বিদ্যার খোঁজে এদিক ওদিক ঘুরে মরেছি, হয়তো এরই কাছে পাবো সেই
অফুরন্ত রহস্যের চাবিকাঠি। আমাকে এত সকালে আসতে দেখে ভৈরবী হাসল। তা এত সকালেই চলে এলি যে? তোকে তো বলেছিলাম সময় হলেই ডেকে নেব। আমি উত্তর করলাম, আমি আর এখান থেকে নড়ছি না। তোমার সাধনায় সাহায্য করার পর তোমার কাছ থেকে আমি সাধনা করব। আমায় তোমার শিষ্য করে নাও। ভৈরবী মেজাজ দেখিয়ে খিটখিটিয়ে বলল, আমি ওসব চেলাটেলা রাখি না, যা ভাগ। একটা কাজে নিয়েছি, বদলে ওই ছোড়ার মুক্তির উপায় বাতলে দিয়েছি, ব্যাস। এবার আমার কাজ হয়ে গেলেই মানে মানে কেটে পড়বি, বুঝলি? আমি তখন বেশি কিছু বললাম না। এরপর 2 দিন পুরোটা সময় ওই ভৈরবীর সাহায্যে লেগে পড়লাম। কখনো মরা টেনে আনি, কখনো বাসি সবের শেষকৃত্য করি, কখনো বা শ্মশানের এধার ওধার থেকে শিকড় বাকড় জোগাড় করে আনি। দুপুর হলেই ভৈরবী কোথা থেকে এক থালা ডেলা পাকানো সিদ্ধ ভাত এনে দেয়, তাই খেয়ে সারাদিন থাকি আর বসে বসে ভৈরবীর কাজকর্ম দেখি। এমন সময় একদিন ভৈরবী এসে বলল, তোর কাজ শেষ, যা, ঘরের ছেলে ঘরে ফিরে যা। আমি অমনি বেঁকে বসলাম। তুমি যতই বলো, তোমার থেকে সাধন পথের শিক্ষা না নিয়ে আমি মোটেও নড়ছি না। তুই তো আচ্ছা বেয়ারা ছেলে বাপু। ওরে বেটা, এই পথ তোর জন্য নয়। সংসারের মায়ায় জড়িয়ে আছিস তুই। এই মায়ার জাল কেটিয়ে বের হওয়া এতই সোজা? যা, পালা পালা পালা, এখান থেকে পালা। আমিও নাছোড়বান্দা হয়ে বসে রইলাম। বললাম, তোমায় এত সাহায্য করলাম, আর কাজ শেষ হতেই অমনি আমায় খেদিয়ে দিচ্ছ। ধম্মে সইবে। ভৈরবী আমায় অনেক বলল, বোঝালো। তারপর অবশেষে বিরক্ত হয়ে বলল, ওসব বিদ্যে টিদ্যে দিতে পারবো না, তবে একটা জিনিস করতে পারি। যে শান্তির খোঁজে তুই ঘুরে মরছিস, 5 দিনের জন্য সেটা তোকে আমি দিতে পারি। কিন্তু মনে রাখবি, শুধু 5 দিনের জন্যই। আমি আশ্চর্য হয়ে বললাম, মানে? ভৈরবী গোটা শ্মশান কাঁপিয়ে অট্ট হাসি করে উঠল। ওরে 2 দিনের ছোকরা, তুই কিসের টানে এখানে এসেছিস আমি জানি না ভেবেছিস? ও ছেলেকে যা বশ করে রেখেছিল তা সামান্য মোহিনী মায়া। আমার আসল বিদ্যেটা না হয় তোকে দেখাই। কি বলিস? তোকে আমি আসল মোহিনী বিদ্যে শিখিয়ে দেব। এই 5 দিন স্বয়ং মোহিনী তোর সাথেই থাকবে সব সময়। আর এই 5 দিনে তুই বুঝবি তৃপ্তি কি। কিন্তু এই সময়টা পার হয়ে গেলেই তুই আবার আগের মানুষ হয়ে যাবি। আমি আর কি করি? যা হয় তাতেই রাজি। মাতু পাগলির সাথে দেখা হয়ে গেছে, এসব বিষয়ে ভয় আমায় তখন থেকেই অনেকটাই গেছে। ভৈরবী আমায় দিয়ে 5টা নতুন পচা গলা মরা তোলালো ভাঙা বাউর থেকে। তারপর বলল, সব সাধনা তো আগেই করেছিস, নে দেখি এবার যেমন করে কইছি ঝটপট মরা 4টে সেইভাবেই সাজিয়ে ফেল। আজ রাতেই আসন করতে বসতে হবে, সময় একেবারেই নেই। যা, লেগে পড়। ভৈরবী রক্ত দিয়ে কি সব অদ্ভুত নকশা আঁকলো একটা বিরাট বড় জায়গা জুড়ে। তারপর একটা 5 মুখী তারার 5টা হাতে 5টা লাশ রাখলো, মাঝে আরো একটা লাশ। আগের দিন ভৈরবী যেটার উপর চেপে বসেছিল সেটাই। হঠাৎ ভৈরবী এগিয়ে এসে আচমকা আমার মুখে একদলা ছাই লেপে দিল। আমি চমকে উঠলাম।
ভৈরবী গা হিম করা অট্ট হাসি হেসে হিস হিসে গলায় বলল, আমার মুখের দিকে তাকিয়ে দেখছিস কি? যা যা, ওই মরার ওপর চেপে বস। আমি বিনা বাক্যে মরার উপর গিয়ে বসলাম। এ অভিজ্ঞতা আগেও কয়েকবার হয়েছে, নতুন কিছুই না। তবে এই ভৈরবীও যে বেশ সুবিধের লোক না, তা বুঝতে এতদিনে আমার বাকি নেই। এমন সময় চারি একটা প্লেটে খান ছয়েক তালছাঁস সন্দেশ আর 3 গ্লাস জল নিয়ে ঘরে ঢুকে এলো। অনেকক্ষণ হলো গল্প হয়েছে, এবার একটু জল মিষ্টি খেয়ে গলাটা ভিজিয়ে নিন। আর কাকাবাবু, বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। দিদি বলল আজ রাতটুকু বরং আপনারা আমাদের বাড়িতেই থেকে যান, আর আমি আর দিদি মিলে বরং আজ উনুনে অল্প করে একটু চাল ডাল বসিয়ে দিই, আর একটু কষা আলুর দম, সাথে রাতে গরম গরম পেঁয়াজি আর পাঁপড় ভেজে দেবো, কেমন? বলাই বাহুল্য, এরপর আর আপত্তির কোনো প্রশ্নই ওঠে না। চারি হাসি মুখে বেরিয়ে গেল খিচুড়ি আর আলুর দমের আয়োজন করতে। মেয়েটা রান্নাঘরের কাজ করতে বড়ই ভালোবাসে। চারি বের হতেই তারানাথ প্লেট থেকে একটা সন্দেশ তুলে মুখে পুরে নিয়ে বলল, না, মোড়ের মাথার দোকানটায় এই জল ভরা সন্দেশটা খাসা বানায়। আমি আর কিশোরী দুজনে হেসে প্লেট থেকে একটা করে সন্দেশ তুলে নিলাম। কিশোরী অনেকক্ষণ ধরেই দেখছি উসখুস করছে। এবার সে বলেই ফেলল, আপনি বললেন ভৈরবী বেশি সুবিধার না, এরকম বলার কারণ? অনেকগুলোই কারণ আছে। প্রথমত সুরেশের বিষয়টা। সে কি করেছিল জানি না, কিন্তু সেই রাগে যে এতগুলো দিন একটা মানুষকে পুতুলের মতো নাচাতে পারে, সে আর যাই হোক ঠিক সুবিধের মানুষ নয়। আহা, সে তো আপনার কথায় সুরেশকে ছেড়েও দিয়েছিল। আহা, তুমি ঠিক বুঝতে পারোনি কিশোরী। তোমরা বোধহয় ওই ডাকের কথা ভুলে গেছো। ওটা ওই ভৈরবীরই কোনো একটা কাজ। আসলেই সুরেশকে ছাড়বার সময় হয়ে গিয়েছিল, তাই ছল করে মোহিনী বিদ্যে দিয়ে আমায় ডেকে আনা। আপনি যাই বলুন ঠাকুরমশাই, আপনি এতদিন ছিলেন, কোনো খারাপ ব্যবহার তো সে করেনি। একবারে খারাপ তো তাকে বলা যায় না, তাই না? একেবারে খারাপ তো আমিও বলছি না হে, তবে চিন্তা করে দেখো, যে ওই শ্মশানে বসে কোথাও একটি বারের জন্য না গিয়ে রোজ ভাত জোগাড় করতে পারে, সে ইচ্ছে হলেই আমাকে দুবেলা সাধ্য মতো খাবার দিতেই পারত। তাই সব মিলিয়ে একটু ধন্দেই ছিলাম। তবে কি বলতো, সাধক সধিকার কার্যকর্ম এমনই হয়, সাদা চোখে অদ্ভুত লাগে। তাছাড়া ওই তন্ত্র মন্ত্রের প্রতি নেশাটাই আমাকে ঠিক থাকতে দেয় না। তারানাথ জলটা খেয়ে ঘটিটা নামিয়ে রাখলেন। আমরাও গুছিয়ে বসলাম। তারপর শোনো, সব গুছিয়ে তো বসলাম, ভৈরবী আমার কানে কানে কি সব একটা উদ্ভট মন্ত্র বলে দিল। আমিও চোখ বুজে এক বনে ওই তন্ত্র চুপে যাচ্ছি। অনেকক্ষণ হলো, কিছুই ঘটল না। অবশেষে আমার কেমন যেন সন্দেহ হলো। আমি চোখ খুলে ফেললাম। উফ, কি দৃশ্য! চারপাশের 4টে মরার উপর বসে ভৈরবী। হ্যাঁ, ঠিকই শুনছ, 4টে মরার উপরেই আমি ওই একই ভৈরবীকে দেখলাম। মুখ নামিয়ে কি যেন করছে। এমন সময় সে মুখ তুলে তাকালো। দেখি তার ঠোঁটে মাখানো রক্ত
হাতে খুবলে নেওয়া মরার মাংস, তার দু চোখ মরা পশুর শেষ চাহনির মতো শূন্য। সে দৃষ্টি দেখলে হাড় হিম হয়ে আসে। আমার গায়ে রক্ত ঠান্ডা হয়ে গেল। আমার দিকে তাকিয়ে সেই চারজন চারদিক থেকে বিকট স্বরে অট্ট হাসি করে উঠল। আমি জ্ঞান হারালাম। সকালে জ্ঞান ফিরল। উঠে বসলাম। কোথায় মরা, কোথায় কি? ওই তো সামনেই গাছের গোড়ায় ঠেস দিয়ে ভৈরবী বসে মুচকি মুচকি হাসছে। আমি ক্ষেপে উঠে বললাম, কি আশ্চর্য! আমায় খামোকা ভয় দেখালে কেন? আগেই বলেছিলাম এই পথ তোর নয়, ভীতু কোথাকার। আর কে বলেছে হ্যাঁ আমি খামোকা ভয় দেখাচ্ছিলাম? যত সব অকাল কুষ্মাণ্ডের দল, একটা সমজম বলে কিছু নেই। যাক ছোড়া, কথা যখন দিয়েছি মোহিনী বিদ্যে তোকে দেব। নে, এই নে শ্রীযন্তর। একটা মন্তর দিচ্ছি। শ্রীযন্তরটা ওই বট গাছের তলায় রেখে 1,00,000 বার মন্তরটা জপ কর, তোর কাজ হয়ে যাবে। আমি ক্ষেপে উঠে বললাম, আবার আমায় কথায় ভোলাচ্ছ? যাবি তো যা, নয়তো এখানে বসে মর, আমায় জ্বালাস নে। অগত্যা কি আর করা। আর একবার বিশ্বাস করে গেলাম বটতলায়। আমি উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করলাম, এইবার কি ফুলল ভৈরবীর কথা? ফুলল বটে। জব শেষ করে বটতলায় বসে আছি, তখনও কিছুই হয়নি। মন অশান্ত, কিছুটা ক্ষুব্ধ। এমন সময় সেই রাতেই দেবী মোহিনী আমায় দর্শন দিলেন। অবশ্য শুধু সেই রাতে না, পরের 5 দিন দেবীকে দিন রাত সাথেই পেয়েছিলাম আমার। দেবী মোহিনী? সে আবার কে? এই হয়েছে তোমাদের দোষ। নিজেদের ধর্মের দেবদেবীদেরই ঠিক করে চিনলে না। আমরা মাথা নিচু করলাম। ছাড়ো, তা অমৃত মন্থনের গল্প শুনেছ তো? ওই মন্থনের একদম শেষে যখন মহাদেব নীলকণ্ঠ হয়ে সব হলাহল পান করে নিলেন, তারপর উঠে এলো অমৃত কলস। কিন্তু এরপরই লাগলো ঝামেলা। অসুরেরা তুলে নিয়ে গেল কলসি। সকলে দেখলো মহাবিপদ। অসুরের হাতে অমৃত পড়ার অর্থ সর্বনাশ। কিন্তু এখন কি উপায়? এমনি সময় নারায়ণ উদ্ধারকর্তার ভূমিকায় অবতীর্ণ হলেন। উনি এক অপূর্ব নারী মূর্তি ধারণ করে ওই অসুরদের কাছে গেলেন। অপ্সরা রূপে মোহিত করে মায়ায় ভুলিয়ে নিজের হাতে ওদের সুরাপান করিয়ে ওদের মোহিনীর মায়ায় জড়িয়ে দিলেন। তারপর ওদের চোখের সামনেই অমৃতের কলস নিয়ে চলে এলেন দেবতাদের কাছে। ওরা তখন মোহিনীর মায়ায় আবদ্ধ। কেউই কিছুই বুঝল না। পরে যখন রাহু প্রতারণা করে চন্দ্রদেবের রূপে অমৃত পান করে নিয়েছিলেন, তখন দেবী মোহিনী সুদর্শন চক্র দ্বারা তার শিরোচ্ছেদ করেন। জন্ম হয় রাহু কেতু নামে 2টি গ্রহের। রাহুর ক্রোধের প্রভাবে অনুষ্ঠিত হয় সূর্য ও চন্দ্রগ্রহণ। কিন্তু তার কাটা শিরের গলা দিয়ে সহজেই অচিরে 2 দেবতা মুক্তি লাভ করেন। এই অদ্ভুত মায়াবিনী নারী হলেন দেবী মোহিনী, যিনি তার মোহে সকলকে আসক্ত করেন।
দেন সেই সব কিছু যা একজন কামনা করেন দেবীর থেকে। শুধু অমৃত মন্থনই নয়, ভস্মসুরের মতো অনেক অসুর বধের কাণ্ডারি ছিলেন এই দেবী। বিষ্ণু পুরাণ, রামায়ণ সহ বহু জায়গায় এই দেবীর উল্লেখ পাবে। রামায়ণে যেমন দেবী সীতার একটি পূর্বজন্মের কথা শোনা যায়, তেমনি এর একটি উপশাখায় রাবণের পূর্বজন্মের একটি সুন্দর বর্ণনা আছে, যা দেবীর মোহিনী রূপের সাথে সংশ্লিষ্ট। দেবী আগের জন্মে এক শক্তিশালী অসুরকে প্রতারণায় পরাজিত করলে সেই অসুর মৃত্যুর পূর্বে তাকে প্রতারক বলে অভিযুক্ত করেন। তখন দেব বিষ্ণু নিজ রূপে ফিরে আসেন এবং তাকে বলেন পরের জন্মে 10 মাথা যুক্ত এক শক্তিশালী রাক্ষস রূপে সে জন্ম নেবে এবং সেখানেই সম্মুখ সমরে বিষ্ণু রামচন্দ্র রূপে তাকে পরাস্ত করবেন। বলাই বাহুল্য সেই অসুরই পরজন্মে দশানন, লঙ্কাধিপতি রাবণ। দেবী নারায়ণী, রাহু হন্তারক, জগন্মোহিনী বা মহালাসা নামেও পরিচিত। দেবীর মন্দিরও আছে, কিন্তু সেখানে দেবীর সঙ্গীর নাম খাণ্ডব। দেবী চতুর্ভুজা, এক হাতে ত্রিশূল, এক হাতে তলোয়ার, এক হাতে অসুরের ছিন্ন মুন্ড, এক হাতে পান পাত্র। দেবীর বাহন ঘোড়া, প্রধান অস্ত্র মোহিনী অস্ত্র। এছাড়াও রয়েছে পালনকর্তা বিষ্ণুর শ্রীয় সুদর্শন চক্র। পায়ের নিচে অসুরের মূর্তি কোথাও কোথাও থাকতে পারে। এই রূপেই দেবী পূজিত হন। বহু মন্দিরে মাটির ছবিগুলোতে এই দেবীকে শিবের ভৈরব রূপ খাণ্ডবের সঙ্গিনী রূপে দেখা যায়, যদিও সেখানে দেবীর হাতের সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রেই 2। তবে ভক্তকে যে রূপে দেবী মোহিনী দেখা দেন, সেই রূপ একেবারেই অন্যরকম, অসামান্য, অনন্যা। তারানাথ যেন বলতে বলতে কোন ঘোরের মধ্যে চলে গেছে। ওর গমগমে কণ্ঠস্বরে ঘরের মধ্যে একটা আলাদা গম্ভীর ধ্যানমগ্ন পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা মন্ত্রমুগ্ধের মতো কথা শুনতে লাগলাম। সেই 5টা দিন স্বর্গের মতো কেটে গেল। পৃথিবী যেন অমরাবতী। দেবীর অসামান্য রূপসী, সাথে মনোহারিণী। কি তার রূপের ছটা! কাঁচা হলুদের মতো ত্বক, উজ্জ্বল মুখমণ্ডলে হরিণীর মতো চপল 2টি চোখ, অদ্ভুত সুন্দর পট্টবস্ত্র পরনে। তার আসার সাথেই যেন একটা অদ্ভুত সুন্দর গন্ধ ছড়িয়ে যায়। সেই গন্ধ মানুষকে মাতাল করে দিতে পারে। তার গোলাপের মতো সুমিষ্ঠ রসালো 2টি ঠোঁট, নরম 2টি হস্তপল্লব। কিভাবে দিন চলে যায় বুঝতে পারি না। একদিন রাতে শুয়ে আছি, দেবী কপালে হাত বুলিয়ে দিচ্ছে। আমি বললাম, দেবী, তোমার এক অঙ্গে কত রূপ! তুমি স্নেহে আমার মাতা, চটুল রঙ্গ পরিহাসে ভার্যা, সঙ্গদানে ভগিনী, আর শাসনে কন্যা। আমি মোহিত দেবী, সত্যি তুমি মোহিনী। দেবী হেসে বললেন, তারানাথ, তুই যে বড় স্নেহের কাঙাল রে। এতদিন এত ভক্তের ভক্তিতে রয়ে গিয়েছি, কিন্তু কেউ আমার মধ্যে মাতা দেখে না, কেউ ভগ্নী দেখে না।
কেউ কন্যাকে দেখে না, সবাই শুধু কামিনী মোহিনীকে খোঁজে, বুঝলি? বেশ বুঝেছি, এই পথে তুই বেশি দূর যেতে পারবি না, তবে যত দূর শিখবি তাই কম কি? তোর জীবনে অনেক অভিজ্ঞতা হওয়া এখনো বাকি। দেবীর প্রতিটা কথার মাহাত্ম্য আমি আজ বুঝতে পারি। এভাবেই কোথা দিয়ে স্বপ্নের মতো 5টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। দেবীর সান্নিধ্যে কাটানো সময় ফুরিয়ে এলো। যাবার আগে দেবী আমায় জিজ্ঞাসা করলেন, বল তারানাথ, কি চাস? যাবার আগে তোর একটা ইচ্ছা আমি পূর্ণ করব। দেবী, যদি তাই হয় তবে আমায় একটা আশীর্বাদ করো। আমার অনুপস্থিতিতে মা বড় কষ্ট পায়। যতদিন আমি বাড়িতে না থাকি মায়ের কষ্ট দূর করার একটা ব্যবস্থা করে দিও, একটা ব্যবস্থা করে দিও। দেবী মোহিনী স্মিত হাসলেন। তুই সত্যি বড্ড সহজ মনের ছেলে তারানাথ। চিন্তা করিস না, তোর মায়ের যাতে কষ্ট না হয় তার দায়িত্ব আমার। তোর পরিবারে তোর মায়ের জীবনে এমন এক নারী আসবে যে তাকে স্নেহ ভালোবাসায় ভরিয়ে রাখবে। তার নিঃসঙ্গ জীবনের অবলম্বন হবে। রূপে গুণে সে হবে অতুলনীয়। এই বলে দেবী অন্তর্হিত হলেন। তারপর আর কিছুই মনে নেই। হঠাৎ চোখের উপর তীব্র আলো পড়তে উঠে বসে দেখি আমি একটা ঘরে বিছানায় শুয়ে আছি। চমকে তাকিয়ে দেখি আমি সুধা কাকিমার সেই বাড়িতে। পাশে বসে আমার মা কাঁদছে। সবাই বলল আমি নাকি পরদিন সকালে এসে অমন সুরেশের মতোই অচেতন হয়ে দুয়ারের সামনে এসে অজ্ঞান হয়ে পড়েছিলাম। একেবারে সেই রাত কাটিয়ে আমার জ্ঞান ফিরল আজ সকালে। আজ কাকিমার নাতির মুখে ভাত। আমি অবাক। আমার স্পষ্ট মনে আছে সব কথা। মাঝের এতগুলো দিন আমি ভৈরবীর সাথে কাটালাম। দেবী মোহিনী আমায় দেখা দিলেন। 5টা দিন তার সান্নিধ্য সুখ পেলাম। দিনের হিসেব আমার ওলট পালিত হয়ে গেল। সত্যি আর স্বপ্নের মধ্যে মনটা দোলা খাচ্ছে। তবে কাকিমাকে জিজ্ঞেস করে জানলাম তারপর থেকে আর সুরেশকে অস্বাভাবিক দেখা যায়নি। আর আমার কথাতেই বাড়িতে একটা লক্ষ্মী পুজো নাকি কাল কাকিমা দিয়েছেন। অবশেষে আমি সেই শ্মশানে গেলাম ওই ভৈরবীর খোঁজে। কিন্তু কোথায় কি? চারিদিক ঢুঢু করছে। এর মধ্যেই ভৈরবী নিজের পাঠ তুলে কোথায় যে চলে গেল কে জানে। তারানাথকে দেখে মনে হচ্ছে অতীতের মধ্যে গভীর ডুব দিয়েছেন। এইরকমভাবেই উনি বলে উঠলেন, বুঝলে, আমি এখন বুঝি দেবী আমায় বিন্দুর কথাই বলেছিল। সেই রূপ, সেই চোখ, সেই শান্ত স্নেহময়ী মূর্তি, আমাদের বিন্দু মা। এমন সময় বাইরে থেকে চারি হাঁক দিল, কাকাবাবু, আপনারা চলে আসুন, রাতের খাবার তৈরি। খিচুড়িটা এবার ঠান্ডা হয়ে যাবে যে। আপনারা শুনছিলেন লেখিকা সাচির কলমে তারানাথ তান্ত্রিক ও মোহিনী গল্পটি। আজকের গল্পে গল্প পাঠ তথা বিভূতির চরিত্রে সুর, কিশোরীর চরিত্রে অরিজিৎ,
তারানাথ ও গ্রামবাসীর চরিত্রে হ্যাপি, চারির চরিত্রে অনুমিতা, সুরেশের মায়ের চরিত্রে তানিশা, ভৈরবীর চরিত্রে শামিমা, দেবী মোহিনীর চরিত্রে পূজা চক্রবর্তী, তারানাথের মায়ের চরিত্রে আমি বর্ণিশা। গল্পের প্রচ্ছদ নির্মাণে ভৌতিক বাঙালি, গল্পের শব্দ সংযোজন ও আবহ নির্মাণে টিম অ্যানোনিমাস এবং সমগ্র পরিচালনায় টিম 99.8 গপ্প FM। খুব শীঘ্রই আবার ফিরে আসবো নতুন একটি গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন আমাদের। ধন্যবাদ।